সদর দফতরের টিএফআইসি পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে 12 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে সংশ্লিষ্ট ভিকটিমদের উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য এই দুইটি সহ মোট 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। কমিশনে দাখিলকৃত 1913টি অভিযোগের মধ্য হতে একাধিকবার দায়েরকৃত 231টি অভিযোগ এবং যাচাই বাছাইয়ন্তে প্রাথমিক ইনকোয়ারির পর গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় 113টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন নিখোঁজ অর্থাৎ যাদের সন্ধান এখনো পাওয়া যায়নি এবং 34 জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। নিখোঁজদের অবস্থান নির্ধারণে কমিশন সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক কর্মকর্তা, সন্দেহভাজন ব্যক্তি, শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেসামরিক সাক্ষী সহ মোট 222 জনকে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি 765 জন গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যদের একাধিকবার সাক্ষাৎকার নেওয়া হয়। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর কমান্ডারদের নিকট থেকে 5 অগাস্ট 2024 খ্রিস্টাব্দের পর ভারত হতে বাংলাদেশে পুশ ইন করা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করলেও তাতে গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। তবে 22 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে ঢাকার ধামরাইয়ের বাসিন্দা গুমের শিকার মোহাম্মদ রহমতুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশ ইন করার একটি নির্দিষ্ট ঘটনা কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক প্রথম দফায় 1052 জন এবং দ্বিতীয় দফায় 3285 জন বাংলাদেশি নাগরিকদের তালিকা কমিশন প্রাপ্ত হলেও তা যাচাইয়ের পর গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। উক্ত তালিকার কিছু তথ্য অসম্পূর্ণ ও অস্পষ্ট হয় বিষয়গুলোর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে ও হালনাগাদ তথ্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হয়েছে এবং অগ্রগতি জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। বলপূর্বক গুম সংক্রান্ত অভিযোগে গণশুনানি আয়োজনের বিষয়ে সুদীজনের পরামর্শ পাওয়া গেলেও ভিকটিম ও তাদের পরিবারের জীবন, নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং অনুসন্ধানের স্বার্থে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বিবেচনায় কমিশন গোপনীয়ভাবে জবানবন্দি গ্রহণকেই ন্যায় বিচারের জন্য অধিকতর সমীচীন মনে করে। সাইলেন্স প্লিজ। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে, যা বিচ্ছিন্ন অসদাচরণের পরিবর্তে রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়। কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টের ধারা 10A অনুযায়ী গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্য থেকে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে 4 ধাপে কিছু অভিযোগ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নিকট প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনিত 2 থেকে 5 দিনের গুমের অভিযোগগুলোর তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৃথকভাবে পত্র প্রেরণ করা হয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে অগ্রগতি মানবাধিকার কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজদের ভাগ্য নির্ধারণে কমিশন সারা দেশের বিভিন্ন জেলায় সম্ভাব্য ক্রাইম সিন, পিক আপ প্লেস, আয়নাগর ও ডাম্পিং প্লেস পরিদর্শন করেছে। মুন্সিগঞ্জে একটি বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থান পাওয়া গেছে, যেখানে গুমের শিকার ব্যক্তিদের দাফন করা হয়েছে বলে প্রতীয়মান হয়। কারণ সুরতহাল প্রতিবেদনে
এটি প্রমাণিত যে দাফনকৃত লাশের মাথায় গুলি এবং 2 হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় ছিল। এছাড়াও বরিশালের বলেশ্বর নদীতে এবং বরগুনার পাথরঘাটায় ডাম্পিং প্লেসের সন্ধান পাওয়া গেছে। বরিশালে 2টি দেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে কমিশনে কাজের সূচনা করে এবং অজ্ঞাত মরদেহের ছবি ব্যবহারে আঞ্জুমানে মফিদুল ইসলামের সঙ্গে আলোচনা শুরু করে ও বেওয়ারিশ মরদেহ শনাক্ত করে ডিএনএ পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি ব্যাপক ডিএনএ ডাটাবেস গঠনের সুপারিশ করেছে। কমিশন গুমের ভিকটিম ও পরিবারের সদস্যদের নিয়ে প্রতিটি বিভাগে পরামর্শ সভা, 300 জনের অধিক বিচারক ও ম্যাজিস্ট্রেটদের জন্য 4টি কর্মশালা এবং বেশ কিছু প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে গুম বিষয়ক 1 ঘন্টার প্রামাণ্যচিত্র প্রকাশ করা হয়। কমিশন দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা ও কূটনীতিক মিশনের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থেকেছে। সবাই গুমের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশনের কাজের প্রশংসা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন। কমিশন ইতিপূর্বে 2টি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেয়, যেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পুনরাবৃত্তি রোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কমিশন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্স 2025 এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025 প্রণয়নে সহায়তা করে। পরিশেষে কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকারের লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তিকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন 2009 বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাস বিরোধী নীতি প্রণয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন 2003-এর 13 ধারা বাতিল, সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহিতার আওতায় আনা, বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। ধন্যবাদান্তে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি সদস্যবৃন্দ। আর প্রশ্ন থাকলে 2-4টা প্রশ্ন করেন। আমার একটা প্রশ্ন আছে, আমি একাত্তরে কাজ করি না। আপনাদের যে 251 জন নিখোঁজ, হ্যাঁ, তাদের তো নতুন অধ্যাদেশ অনুযায়ী তারা তো গুমের ক্রাইটেরিয়ায় পড়ছে, কিন্তু আমাদের জানার বিষয় যে এই 251 জনের মধ্যে আপনারা কি আইডেন্টিফাই করতে পেরেছেন যে কত, মানে ওদেরকে কোন প্রক্রিয়ায় মারা হয়েছে বা তাদের এন্ডিংটা আসলে কি হয়েছে? না, ওইটা আমরা একটা ক্লোজারটা পাইনি। এটা একটু আগেই আমরা বলছি, আগের বিভিন্ন প্রেস কনফারেন্সে, সার্চ ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন, নট অফ এনকোয়ারি। এটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা। তারপরেও যেহেতু এটা আমরা তদন্ত করছি, অনুসন্ধান, যেহেতু ইনকোয়ারি আমরা করেছি, আমরা চেষ্টা করেছি টু ফাইন্ড আউট দ্য whereabouts অফ দ্য ভিকটিমস, ইভেন টু ফাইন্ড আউট দ্য রিমেইনস অফ দ্য ভিকটিমস, দেহাবশেষ পাওয়া যায় কিনা, কিন্তু আমরা পাইনি। এখন এটা আইসিটি ইনভেস্টিগেটিং টিম ওরা ইনভেস্টিগেট করলে সেগুলো তো পাওয়া যেতে পারে বা ক্লোজার আমরা জানতে পারি। ইট রিকোয়ার্স অ্যান ইনডেপথ ইনভেস্টিগেশন ইনটু দিস ম্যাটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। আমরা এখনও নিখোঁজ, কোনো সন্ধান পাইনি। আমি মেহেদী হাসান বলছিলাম টেলিভিশন। জি জি। গণতন্ত্রহীনতার সাথে গুম হওয়ার আপনারা কোনো সম্পর্ক পেয়েছেন কিনা? কারণ বিগত আওয়ামী লীগের 3টে টেনিওর ছিল, আর 2008 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 24, এই 3টা সময়ে গুমের কি একই ধরনের প্যাটার্নটা? হ্যাঁ, এটা লিঙ্ক তো পাওয়া যাচ্ছে, অবভিয়াসলি because the immediate past prime minister wanted to cling to power at any cost, even by resorting to enforced disappearance on a massive scale. That is quite obvious, that cannot be denied. Yes. আমার একটা প্রশ্ন আছে, আমার নাম মাহবুব, আমি ডেলি স্যার। এখানে একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে যে প্রায় 25% গুমের সঙ্গে র্যাব জড়িত, এরপর পুলিশের 23%, এরপর বলছে যে ডিবি ও সিটিপি, সিডিজিএফ, এনএসআই ব্যাপক হারে গুম করেছে। পুলিশ, ডিবি এবং সিটিপি সেটাও তো পুলিশের পার্ট। না, পুলিশের পার্ট হলো তো এটা স্পেশালাইজড ফোর্স, তো তাই না? পুলিশের পার্ট তো, হ্যাঁ, র্যাবও তো পুলিশের পার্ট, যদিও র্যাবের কমান্ডিং অফিসার আর্মির একজন লেফটেন্যান্ট কর্নেল থাকে। 23% পুলিশের কথা বললেন, এরা কি থানা পুলিশ নাকি? একটু স্পষ্ট না, ওটা থানা পুলিশ, থানা পুলিশ, মানে
অর্ডিনারি পুলিশ। হ্যাঁ, থানা পুলিশ। আমরা তো র্যাবকে তো আমরা সিঙ্গুল আউট করে নিছি, তারপর আপনার এই ডিবিকে সিঙ্গুল আউট করছি, সিটিটিসি সিঙ্গুল আউট করছি। পুলিশ মিনস এখানে থানা পুলিশ। ইয়েস। 2008 সালে যে ইলেকশনটা হলো সেখানে আমরা দেখেছিলাম ওই ইলেকশনের ইশতেহারে আওয়ামী লীগ বা অন্য সবগুলো দলের যে ইশতেহারটা ছিল সেখানে একটা ছিল যে তারা এই বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড সেটা বন্ধ করবে। 2008 এর ইলেকশনের ইশতেহার ইলেকশন ম্যানিফেস্টোতে। 2013-তে যখন তারা ম্যানিফেস্টোটা করলো আবার বা ইলেকশনের আগে, তখন কিন্তু আবার সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অংশটা ছিল না। আমরা যে প্যাটার্নটা খেয়াল করছি 2013 সালের দিকে আমরা দেখছি যে লাশ বেশি পাওয়া গেছে 2013 সাল পর্যন্ত আমাদের যে প্যাটার্নটা। এরপরে আবার কিছুদিন ক্রস ফায়ার হয়, আবার কিছু লেখালেখি হয়, আবার কিছুদিন গুম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই প্যাটার্নটা আসলে আপনারা কি পেয়েছেন ইশতেহার? আর দ্বিতীয় কথা হচ্ছে যে সামনে ইলেকশন, আপনারা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে কিছু বলবেন কিনা যে তারা তাদের ইশতেহারে বা তারা জনগণের জন্য এই বিষয়টাতে আসলে কি বলবে? আলটিমেটলি এটাতে তো তাদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে, যদি আমি হিসাব করি, মানে পলিটিশিয়ানদের জীবনই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। আর এই যে 251 জনের মধ্যে এদের পরিচয়টা কি, এদের পিসিপিআরটা কি, এদের মধ্যে কি পলিটিশিয়ান কতজন বা অন্যান্য মানে এরা আসলে কি ধরনের? বেশিরভাগই তো ছিল যে 251 জন নিখোঁজ, দে আর দ্য পলিটিক্যাল অপোনেন্টস অফ দি দেন রেজিম। তখনকার যে রেজিম তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল মানে ডিসিডেন্টস, মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াতে ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। আর আপনারা দেখবেন আরেকটা প্যাটার্ন দেখবেন, প্রতিটা জেনারেল ইলেকশনের আগে 6 মাস 1 বছর আগ থেকে আমরা গুম ম্যাসিভ স্কেলে শুরু হয়েছে। 2014 আগে 2013-তে, 2018 আগে 2017-তে এবং 2024-এর আগে হলো 2022-23-এ ম্যাসিভ স্কেলে। এটা আমরা প্যাটার্নটা পেয়েছি ইন কোর্স অফ আওয়ার ইনকোয়ারি। ক্লিয়ার? না, ওইটা আমাদের কিছু বলার নাই। না, আমাদের কোনো বার্তা নাই, কারণ আমরা তো পলিটিশিয়ানস না, কথা বুঝছেন। আমরা তো এটা কমিশন অফ এনকোয়ারি, আমরা আপনার নিউট্রালি, ইম্পার্শিয়ালি অ্যান্ড ইন অ্যান আনবায়াসড ম্যানার আমরা করার চেষ্টা করেছি, তাই না? এবং এখানে আমার একটা জিনিস খেয়াল রাখবেন, all our findings and observations are based on hard evidence. আমাদের রিপোর্টের যেটা আমরা কালকে আমরা হ্যান্ড ওভার করলাম টু দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, ওইটার প্রত্যেকটা চ্যাপ্টার প্রতিদিন আমরা আপলোড করব আমাদের ওয়েবসাইটে, এবং কয়েকদিনের ভিতরেই এন্টায়ার রিপোর্টটা আমরা আপলোড করব। সুতরাং আপনারা সব প্রশ্নের জবাব সেখানে পেয়ে যাবেন, হোপফুলি।